ইসলামী ব্যাংক দখলের ন্যারেটিভ কে নির্মাণ করেছে জঙ্গি ব্যাংকিং বলে। মূলত একটা ন্যারেটিভ তার কারণে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না। খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ, যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয়। সো হোয়াট দ্য হেল ইজ দ্য ডার্ক সাইড অফ ন্যারেটিভ? প্রশ্নটা শুরু হয়েছে খুব সহজভাবে, কিন্তু উত্তর আপনাকে টেনে নিয়ে যাবে এমন এক অন্ধকার জগৎ যেখানে ইনভেস্ট করা হয় মিলিয়ন মিলিয়ন ডলার, যার সাথে জড়িয়ে আছে হানি ট্র্যাপ, গুম, খুন, হত্যা, সিক্রেট এজেন্ডা বাস্তবায়নের মতো ভয়ঙ্কর স্বপ্নীল নকশা। এমন কিছু যা আপনার আমার চিন্তাকে নিয়ন্ত্রণ করছে পরিকল্পিতভাবে। পরিবার, সোসাইটি, পলিটিক্স, রাষ্ট্র ক্ষমতা সব কিছুই দাঁড়িয়ে আছে এই একটা জিনিসের উপর ভর করে, অ্যান্ড দিস ইজ কল ন্যারেটিভ। গ্রিক ফিলোসোফার প্লেটো আজ থেকে প্রায় 2500 বছর আগে বলেছিলেন, দোজ হু টেল দ্য স্টোরিজ রুল দ্য সোসাইটি, অর্থাৎ যে গল্প নিয়ন্ত্রণ করে সেই সমাজ নিয়ন্ত্রণ করে। একটু বর্তমান বাস্তবতায় ফিরি। 2013 সাল বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। কাদের মোল্লার ফাঁসির রায় যখন কার্যকর করা হয়, পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানও উদ্বেগ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। আমাদের দেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো সেই বিবৃতি নিয়ে হেডলাইন করেছে, কাদের মোল্লার জন্য পাকিস্তানের দরদ। আবার কিছুদিন আগে যখন আদালত খুনি হাসিনার ফাঁসির রায় দেয়, তখনও যথারীতি ভারত একটি বিবৃতি দিয়েছে। কিন্তু এবার প্রথম আলোর হেডলাইন, হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া। ভারত বিবৃতি দিলে সেটা হয় প্রতিক্রিয়া, আর পাকিস্তান বিবৃতি দিলে সেটাই হয়ে যায় দরদ। ন্যারেটিভটা একটু খেয়াল করবেন। ওসমান হাদি ভাইকে যখন গুলি করা হয়, প্রথম আলো একটি নিউজ করেছে, হেডলাইন দিয়েছে, তফসিলের পরের দিন প্রার্থী গুলিবিদ্ধ। যেন এটা শুধুমাত্র নির্বাচনকালীন একটা কেওয়াস, যা বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনকালীন সময় প্রায় হয়ে থাকে। ঘটনাকে নর্মালাইজ করার কি দারুণ এক স্ট্র্যাটেজি। চাইলে প্রথম আলো, ডেইলি স্টার এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে যেখানে তাদের মিডিয়া পাওয়ারের মাধ্যমে ন্যারেটিভ নির্মাণ করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীকে গুম, খুনের বৈধতা উৎপাদন করে একটি বিপরীতমুখী রাষ্ট্রকল্প দাঁড় করিয়েছে। সেই ইতিহাস টানতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই সেদিকে আর যাচ্ছি না। 12ই ডিসেম্বর 2025, সময় দুপুর আনুমানিক 2টা 25। রাজধানীর মতিঝিল থেকে সোহরাওয়ার্দী উদ্যান যাচ্ছিলেন মাত্র 31 বছর বয়সী দুর্দান্ত মেধাবী, বাংলাদেশের রাজনীতিতে ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া এক তরুণ নেতা। কিন্তু হঠাৎ পল্টন এলাকায় বাতাসে ভেসে আসে একটি গুলির আওয়াজ। মুহূর্তেই এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। একটু পরে জানা যায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। কিন্তু প্রশ্ন হলো, কেন তাকে টার্গেট করা হলো? এর একমাত্র কারণ কি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হওয়া, নাকি এর পিছেও আছে অন্য কোনো কারণ? সেই প্রশ্নগুলোর উত্তরই বেশ কয়েকদিন ধরে খোঁজার চেষ্টা করেছি। খুঁজে যা পেয়েছি তা রীতিমতো আটকে ওঠার মতো। বাংলাদেশের রাজনীতির একটা কমন চিত্র, ভোটের সময় প্রার্থীরা ভোটারদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিবে, 500-1000 টাকা দিবে। দরিদ্র অর্থলোভী ভোটাররা টাকার লোভে সেই প্রার্থীকে ভোট দিবে। কিন্তু হাদিবের ব্যাপারে ঘটেছিল তার একদম উল্টো। ভোটাররাই উল্টো জোর করে তাকে টাকা দিয়ে যেত। তারা বুঝতে পেরেছিলেন তার মতো যোগ্য আর দক্ষ নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রয়োজন। কিন্তু রাজনীতির এই নতুন মেরুকরণের উত্থান হলে চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশের সংকটে পড়বে। তাই চাঁদাবাজদের জন্য সে একটা থ্রেট হয়ে উঠেছিলেন। অভ্যুত্থান পরবর্তী গত 1.5 বছরে হাদিবের লড়াই যতটা না ছিল রাজনৈতিক, তার চেয়েও অনেক গুণ বেশি ছিল কালচারাল। কারণ রাজনীতির উত্থান পতন খুব দ্রুত হয়, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির। কিন্তু কালচারালি কোনো আদর্শকে শক্তিশালী করতে পারলে সেটা অনেক দিন থেকে যায় এবং সেই শক্তির হাত ধরেই আবার রাজনীতিতে ফিরে আসা যায়। তাই শরীফ ওসমান হাদি ভাই ইসলামকে কালচারালি শক্তিশালী করার চেষ্টা করেছিলেন। সেই চেষ্টার অংশ হিসেবেই সমস্ত বিতর্ক আর প্রচলিত ফতুয়ার মারপেচের ঊর্ধ্বে উঠে বিশেষ মুহূর্তে সেজদা দেওয়া, মিলাদ পড়া, কাওয়ালি গাওয়া, বাতাসা বিতরণ করা ইত্যাদি বিষয়গুলোকে বাংলাদেশের কালচার হিসেবে দাঁড় করাতে চেয়েছিলেন। সে বাংলাদেশের আসল সংকটটা বুঝতেন। সে বুঝতেন শব্দ আর ন্যারেটিভের রাজনীতি, যেখানে ফ্যাসিবাদী সংস্কৃতি শুধু ধ্বংস করলে হবে না, দাঁড় করাতে হবে তার অল্টারনেটিভ। বাংলাদেশের ইতিহাসে শব্দ আর ন্যারেটিভের রাজনীতি নিয়ে যারাই কাজ করেছে, শরীফ ওসমান হাদি ভাই ছিলেন তাদের ভিতরে অন্যতম। তার এই প্রচেষ্টাগুলো ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। এতদিনে দেশের শত্রুরাও তাদের শত্রু চিনে ফেলেছে, অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াই দে টার্গেট হিম। শরীফ ওসমান হাদিবের রাজনীতির গতিপথ বুঝতে আমাদের বুঝতে হবে বিখ্যাত ইতালিয়ান ফিলোসোফার অ্যান্তোনিও গ্রামসির রাজনৈতিক তত্ত্ব। তিনি রাজনীতিকে বিশ্লেষণ করতে 2 ধরনের কৌশলের কথা উল্লেখ করেছেন। 1, ওয়ার অফ মুভমেন্ট, 2, ওয়ার অফ পজিশন।
হঠাৎ কোনো আন্দোলনের মাধ্যমে এক জটকায় রাষ্ট্র ক্ষমতা দখল করাকে বলা হয় ওয়ার অফ মুভমেন্ট, যেটা 1971 হয়েছে, 2024 হয়েছে এবং বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হয়। অন্যদিকে আস্তে আস্তে সমাজে একটা শক্তিশালী প্রভাব তৈরি করে সুপরিকল্পিতভাবে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে উঠে আসাকে বলা হয় ওয়ার অফ পজিশন, যেখানে রাষ্ট্র ক্ষমতা দখলের আগে শিক্ষা, সংস্কৃতি, মিডিয়া, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান এগুলোতে আস্তে আস্তে নিজের ইনফ্লুয়েন্স বাড়ানো, যাতে একটা সময় সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট একটা আদর্শকে মনে করে এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। এরকম সফট পাওয়ার তৈরি করে পরিকল্পিতভাবে রাষ্ট্র ক্ষমতায় উঠে আসা। গ্রামসির মতে মডার্ন ওয়ার্ল্ডে ওয়ার অফ মুভমেন্টের চেয়ে ওয়ার অফ পজিশন অনেক অনেক বেশি শক্তিশালী, যার মূল যুদ্ধক্ষেত্রই হলো মানুষের চিন্তা আর বিশ্বাসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে ম্যানুপুলেট করা। অ্যান্ড তার এই কথা যে আসলেই সত্যের অন্যতম বড় সাকসেসফুল এক্সাম্পল হলো ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন RSS। এটা বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ভলান্টারি অর্গানাইজেশন। প্রায় 4 মিলিয়ন অ্যাক্টিভ সদস্য আছে এই অর্গানাইজেশনে, যারা নিজেদেরকে সাংস্কৃতিক সংগঠন হিসেবেই পরিচয় দেয় এবং অরাজনৈতিক সংগঠন হিসেবে ভারতবর্ষে হিন্দুত্ববাদকে শক্তিশালী করছে। বর্তমান ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ, অটল বিহারী, রাজনাথ সিংয়ের মতো বাঘা বাঘা নেতারা উঠে এসেছেন এই সংগঠন থেকে। আজকের দিনে ভারতে হিন্দুত্ববাদের উত্থানের পিছে একক কোনো সংগঠনের যদি সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স থাকে সেটা RSS। কোনো নির্দিষ্ট আদর্শকে কালচারালি শক্তিশালী করার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণের এই উদাহরণ শুধুমাত্র ভারতে না, গোটা দুনিয়াতেই দেখা যায়। যদি আমরা বাংলাদেশের দিকেও তাকাই তাহলেও দেখব 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া মতবাদ, কালচারাল এস্টাবলিশমেন্ট নিয়ে আমরা এখনও ভুগছি। 16 বছরে একটু একটু করে দাঁড় করানো আওয়ামী লীগের অন্যান্য উইংগুলো এখনও বাংলাদেশে অ্যাক্টিভলি ফাংশন করছে এবং তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে বিভিন্নভাবে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। দেশে এত বড় একটা গণঅভ্যুত্থান হলো যেখানে ইউনাইটেড নেশনের রিপোর্টই বলছে 1400 মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে দেশের মিডিয়া, সিভিল সোসাইটি, সর্বোপরি বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো যদি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত পজিশন নিতে পারত, তাহলে ইতিহাসের নাৎসি বাহিনীর মতো আওয়ামী লীগকেও আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু ভারত এবং এদেশের ভারতীয় তাবেদাররা তা হতে দেবে না, কারণ এই অঞ্চলে ভারতের পারপাস সার্ভ করার জন্য আওয়ামী লীগের চেয়ে ভালো আদর্শিক গোলাম আর কেউ হবে না। সুতরাং আওয়ামী লীগ না থাকলে এই অঞ্চলে তার আধিপত্য অস্তিত্ব সংকটে পড়বে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মাথা তুলে দাঁড়াবে, যা ভারতের জন্য একটি শক্তিশালী থ্রেট। সেই সংকট মোকাবেলা করার জন্যই তারা রাজনীতির বাজারে বেশ কিছু ন্যারেটিভ ছেড়ে দিয়েছে। যারাই আওয়ামী লীগ ভারতের বিরোধিতা করছে তাদেরকে পাকিস্তানি, রাজাকার, মৌলবাদী, গুপ্ত সংগঠন ইত্যাদি নানান ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, জিওপলিটিক্সের মিনিমাম আইডিয়া যাদের আছে তারাও অন্তত এতটুকু বোঝার কথা যে গোটা দুনিয়া মিলেও যদি চায় এই প্রেক্ষাপটে বাংলাদেশ কখনোই পাকিস্তান হবে না। তারপরেও যাদেরকে পাকিস্তানি বলে গালি দেওয়া হচ্ছে, এটা জাস্ট একটা ন্যারেটিভ ভারতকে খুশি করার জন্য, যাতে বাংলাদেশ কোনোভাবেই পাকিস্তানের সাথে কোনো রকম সম্পর্কে যেতে না পারে, যাতে বাংলাদেশ ভারতের চাহিদা মতোই একটি দুর্বল রাষ্ট্র হিসেবে থেকে যায়। 1971 সালে পাকিস্তান বাংলাদেশের উপরে যে গণহত্যা চালিয়েছে আমরা তার বিরোধিতা করি এবং করব, কিন্তু যেখানে বাংলাদেশের চারদিকে ভারতের মতো একটা আগ্রাসী রাষ্ট্র, সেখানে স্বাধীনতার 50 বছর পরে এসেও পাকিস্তানের সাথে কোনো রকম দ্বিপাক্ষিক সম্পর্কে না যাওয়াটা কতটা যৌক্তিক। আমরা দেখি দীর্ঘ সময় ধরে চলা জাপান এবং ফ্রান্স যুদ্ধে প্রায় 70 লক্ষ মানুষ মারা যায়। ইতিহাসের এই জায়গাতে দাঁড়িয়ে তারা এখন বন্ধু রাষ্ট্র। আমেরিকা তো জাপানের মাটিতে পারমাণবিক বোমায় ফেলে দিয়েছিল, তারপরেও তারা এখন বন্ধু রাষ্ট্র। আন্তর্জাতিক রাজনীতিতে চিরবন্ধু বলে কিছু নেই, চিরশত্রু বলে কিছু নেই। নিজ দেশের স্বার্থ রক্ষায় যখন যাকে প্রয়োজন তার সাথে সম্পর্ক তৈরি করা হয়। তাছাড়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তাহলে পাকিস্তানের সাথে এই বৈরিতা কেন? উত্তর, ভারতের ভৌগোলিক স্বার্থ রক্ষা। শেষ করছি আজকের পর্ব। আজকের এই ভিডিওর কেন্দ্রে যে ছিলেন শরীফ ওসমান হাদী ভাই, সে জানতেন তাকে হয়তো হত্যা করা হবে, সে হয়তো এই দুনিয়ার বেশি দিন থাকতে পারবেন না, কিন্তু সে চেয়েছিলেন তাকে যে হত্যা করবে অন্তত তার বিচারটা যেন নিশ্চিত করা হয়। এই ভিডিও যখন শ্যুট করছি তখন বিচারহীনতার আজ 36তম দিন। আমরা হাদী হত্যার বিচার চাই এবং এর বিচার করতেই হবে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় #জাস্টিস ফর হাদী লিখে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।